কিছু করার নাই। প্রথম যখন এক্স ব্লেড দিয়ে রিভিউ করতে গেছিলাম এবং দুজনের এবিএস আছে, এবিএস জুড়ি হয়ে গেছে। অর্থাৎ আমার বর্তমান মাইলেজ এবারে একটা রূপচাঁদার বোতলে বড় একটা কলসি বানিয়ে আনা হয়েছে। শান্ত হাতে তালি শান্তর জন্য কভার, একটা ফোন কভার, ব্লুটুথ রিমোট। এই স্টিকটা আমার এতদিন ছিল না। এই তো এটা হচ্ছে আমার DJI Mavic Air 2 এর। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে চলে যাচ্ছি কলাতিয়ার রাস্তার ওইদিকে। আজকে করব হচ্ছে হন্ডা এক্স ব্লেড 160 সিঙ্গেল চ্যানেল এবিএসের কয়েকটা রিভিউ। এতে থাকছে দুটো মাইলেজ টেস্টের ভিডিও, একটা পেট্রোল দিয়ে এবং একটা অকটেন দিয়ে, আরেকটা সংক্ষিপ্ত ইউজার রিভিউ এবং আরেকটা আমার কিছু মতামত। এই ভিডিওগুলো অবশ্য দেখবেন হচ্ছে আমার রিকু ব্লগস চ্যানেলটির মধ্যে। এই যে এবিএসের এই যে রিংটা, তো এখন আমার কি করতে হবে, এটার খুলতে হবে। তো ঠিক আছে রাতুল ভাই, একটু ক্যামেরাটা ধরেন, কীভাবে কি খুলতেছি সবার একটু দেখাই। এলেঙ্গি পর্যন্ত আমাকে বহন করতে হয়, কিছু করার নাই। যার জন্য যেটা প্রয়োজন তার জন্য সেটাই প্রয়োগ করতে হয়। এবার প্রয়োজন হচ্ছে একটা স্টার স্ক্রুড্রাইভার। প্রথম যখন এক্স ব্লেড দিয়ে রিভিউ করতে গেছিলাম, আমার এখনও মনে আছে প্রায় 2 বছর আগে, তখন মানে যেদিন বাইকটা আনছিলাম ওই দিন কিন্তু আমি আর কাজটা করতে পারি নাই, কারণ ওই দিন আমি বুঝতেই পারি নাই যে এটার এত কিছু কইরা তারপরে এই কাজগুলো করা লাগে। তারপর প্রথম দিন ধোকাবাজি খাইলাম, এরপরে দ্বিতীয় দিন গিয়ে আস্তে আস্তে আমি সবগুলো করে নিছি। এখানে আবার একটা ক্লিপ আছে, ক্লিপটারেও খুলতে হবে। এক্স ব্লেডের সব কিছুই ঝামেলা ভাইয়া, শেষ তাই? আচ্ছা, এটার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হলেও আমার এই কিট টিট খুলতে হয়। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, ওইটা নিয়ে আমরা একটা ভিডিওতে কথা বলবো। দেখলেন তো, খুলে ফেলাইছি। আর এখন হচ্ছে আমার এই যে কার্বোরেটরের পাইপটা, এই যে এই সোনার চাঁদ মহাশয়ের জন্যই আমার এই কাজটা করতে হয়েছে। এত ভিতরে এত উপরে, আগে তেলের চাবিটারে বন্ধ করে নেই, করলাম ব্যাস, দেখাই দিলাম কিভাবে করতে হয়, কতটা কষ্ট করতে হয়। ঠিক আছে, আর এই ভিডিওগুলো কিন্তু পাবেন হচ্ছে আমার রিকু ব্লগস চ্যানেলের মধ্যে। তো হন্ডা এক্স ব্লেড দিয়ে কাজকর্ম করা শেষ করতে করতে সূর্য একদম ওই যে দেখা যায় আমার মাথার পেছনে, সূর্য একদম রক্তিম হয়ে গেছে, গোধূলি লগ্ন চলে আসছে। আর গোধূলি লগ্ন হতে হতে রাসেল ভাই চলে আসছে, যার এই কি হর্নেট এবিএসটা দিয়ে এর আগে ঠিক এইটার আগে কিন্তু মাইলেজ টেস্টের ভিডিওটা করছিলাম। তো এই হোন্ডার দুই ভদ্রলোককে একসাথে পরিচয় করে দিলাম এবং দুজনের এবিএস আছে, এবিএস জুড়ি হয়ে গেছে। এখন আমার দাম কমে গেছে নাকি ভাই? এখন আমার দাম কমে গেছে, আমি তো নন এবিএস, তার উপরে হচ্ছে কোনোরকম একটা সিঙ্গেল ডিস্ক। তো ঠিক আছে ভাই, আমিও বদলা নিব না, সামনে আমারও আসুক, আমারও দিন আসবে, আমিও প্রতিশোধ নিব। তো ঠিক আছে চলেন তাহলে এবার অন্য কোথাও যাওয়া যাক। এখন যাচ্ছি ফুয়েল নেওয়ার জন্য। ফুয়েল দিব হচ্ছে পেট্রোল। এর আগে আমি একদিন একটা ভিডিওতে বলছিলাম যে পরবর্তীতে আমি ইউজ করা শুরু করব হচ্ছে পেট্রোল। এতদিন দিছি অকটেনটা দিছি হলো শীতের কারণে। আচ্ছা, শীতের সময় আবার অকটেন কেন গেছি সেটা বলতেছি একটু পরে, চলেন আগে ফুয়েলটা নিয়ে নিই। আর ফুয়েলটা নিচ্ছি হলো কেরানীগঞ্জের কলাতিয়া রোডের একটা দোকান থেকে, তারা খোলা তেল বিক্রি করে। খোলা তেল আবার কেন নিচ্ছি সেটাও ভিডিওতে বলবো না। চলে আসছি আমার কাঙ্ক্ষিত দোকানে পেট্রোল নেওয়ার জন্য। পেট্রোল যে নিব এর আগে দেখাই আমার বর্তমান মাইলেজটা। তো এখন আমার ট্রিপ 1 মিটার, এটা ফুয়েলের হিসাব রাখছিলাম, টাঙ্কি যখন ফুল করছিলাম এটা ছিল 0। তো বর্তমানে এটা রিডিংটা চলে আসছে 373.0, 373 কিলোমিটার চালাইছি। এতক্ষণ কিন্তু মানে গতকালকে থেকে আজকে পর্যন্ত কোনো দাগই ছিল না। এখন কি মনে করে যেন আবার এক দাগ আসছে, এটাও থাকবে না স্টার্ট দিলে। আর আমার রিজার্ভের অবস্থা বর্তমানে এই যে রিজার্ভ কিন্তু রিজার্ভ অফ অবস্থায় আসছে 373.0 কিলোমিটার, অর্থাৎ আমার বর্তমান মাইলেজ 37 কিলোমিটারের কিছু বেশি। রিজার্ভ এখনও কিন্তু আমার পায় নাই পুরাপুরি, ঠিক আছে, আরও কিন্তু যাইতো। আমার ধারণা 38 বা 40 কিলোমিটারের মতো যাবে। তো যাক, এই অবস্থায় আমি আবার ফুয়েল নিচ্ছি। আর আমার এখনের ফুয়েলটা হবে কিন্তু পেট্রোল। আর আমার রিজার্ভে কিন্তু আবার ঠিকই অকটেন আছে। তো কেউ বলতে পারেন যে ভাই পেট্রোল আর অকটেন যদি এভাবে মিক্স হয় কোনো সমস্যা হবে কি না? তা আমার কথা হচ্ছে ভাই কোনো সমস্যা হবে না। আর
এই অবস্থায় আমার কিন্তু পেট্রোল অকটেনের মিক্সটা এই একবারই হচ্ছে। এই ফুয়েলটা পুড়ে গেলে এরপরে কিন্তু আমার মানে বুঝতেই তো পারছেন সব কিছু কিন্তু আবার পেট্রোলই হয়ে যাবে। তো ঠিক আছে, চলেন আগে পেট্রোলটা নিই, ফুল ট্যাঙ্ক করবো আবারও। ভাই ভালো আছেন? এটা হচ্ছে আমাদের ভালো আছেন? চিনতে পারছেন? পেট্রোল দেন। শোনেন, ছাঁকনি আছে না? হ্যাঁ, ছাঁকনি দিয়ে ছেঁকে সুন্দর করে দিয়েন। হ্যাঁ, একদম ফুল ট্যাঙ্ক করবেন। এই হচ্ছে পেট্রোল। পেট্রোলটা যদি ভালো থাকে তাহলে এটার কালারটা কিন্তু একদম হলদে হলদে একটা ভাব থাকে, একদম পুরা হলদে ভাব। এবারে একটা রূপচাঁদার বোতলে বড় একটা কলসি বানিয়ে আনা হয়েছে। পুরা কলসি এবার চলে যাচ্ছে আমার বাইকের পেটে। দেখছেন এত বড় কলসি আমার ট্যাঙ্কে ঢুকতেছে। সবই কপাল, সবই কপাল। এদিকে পেট্রোল খুঁজে পায় না, আপনি তাই কই থেকে আসছে পেট্রোল? হ্যাঁ, বুঝেন না, এখন তো আসলে আমার বাসায় দিকে তো, এ কারণে আমি ভাবতেছি রেগুলার এখান থেকে নিব। আর ভাইয়ের কাছ থেকে আগে আমি পেট্রোল নিছি তো, আমার অনেক আগের পরিচিত। আপনার ওই নীলক্ষেতে একটা নীলক্ষেতে, হ্যাঁ ওইদিকে একটা আছে। আবার বারবার জিজ্ঞেস করছে যে কোথায় আছে। আবার মিরপুর ওই যে ডেন্টাল কলেজের এদিকে একটা আছে। হ্যাঁ, ওইটা একটা আছে ঢাকায় আসলে। ঠিক আছে ভাই, তাহলে আসি। হ্যাঁ, ব্যাস পেট্রোল নিয়ে নিছি। সর্বমোট নিলাম হচ্ছে 10 লিটার। কিন্তু ঘটনা হয়েছে কি, আমার আগের যে অকটেন ছিল ওইটা কিন্তু আমার পুরোপুরি 10 লিটার শেষ হয় নাই, যার দরুন আমার ফুয়েল ট্যাঙ্কের যে একটা কি বলে গোল একটা রিংয়ের মতো থাকে, ওই পর্যন্ত আসলেই আসলে 10 লিটার হয়, কিন্তু ওইটার একটু উপরে উঠে গেছে। তো একটু উপরে ওঠাটাতেই আমি বুঝতে পারছি যে আমার 10 লিটার অকটেন পুরোপুরি শেষ হয় নাই, কিছু ছিল। হ্যাঁ ঠিক আছে রাসেল ভাই, দেখা হবে অন্যদিন। রাসেল ভাইয়ের বাসায় দিকেই তো আবার টপিকে ফিরতেছি। আর এই অবস্থায় গেছে হচ্ছে আমার 373 কিলোমিটার। আর যতটুকু আসিল ওইটা দিয়ে আশা করি 300, সর্বমোট 390 বা সর্বোচ্চ ধরলাম 400 কিলোমিটার পর্যন্ত যাইতো। তো এর আগে যে আমি একদিন দেখাইছিলাম যে আমার মাইলেজ হচ্ছে 41 কিলোমিটার, তো এরকমই কিন্তু আমি মাইলেজটা পাইতাম যদি 10 লিটার অকটেন পুরাইতাম। ক্লিয়ার? আর এখন তো পেট্রোল ঢুকাইছি, পেট্রোলের সাথে আমার রিজার্ভের আনুমানিক 2 লিটার অকটেন কিন্তু মিক্স হয়েছে। তো আবারও বলতেছি, এই মিক্স হওয়াতে কোনো সমস্যা নাই। এতদিন আসলে অকটেন কেন দিছি এবার একটু বলতেছি। এই যে শীত ছিল, এই শীতের কারণে দেখা যায় পেট্রোলে কোল্ড স্টার্ট, মানে দেখা গেছে সকালে যখন আমি প্রথম স্টার্ট দিই তো ওই স্টার্টটা নিতে একটু কষ্ট হয় পেট্রোলে। তো ওই সমস্যাটা যাতে না হয় সেজন্য শীতের সময় অকটেন ব্যবহার করা ভালো, অথবা পেট্রোলের সাথে কিছু অকটেন মিশিয়ে দেওয়া ভালো। অনুপাতটা হতে পারে এরকম যে পেট্রোল নিলেন মনে করেন 8 লিটার আর 2 লিটার নিলেন মনে করেন অকটেন, এভাবে মিক্স করে দিতে পারলেই ভালো। কিন্তু আমি আসলে মিক্সিংয়ের হ্যাসেলটাই যেতে চাই নাই, এই জন্য আমি শীতের দিন শুধুমাত্র অকটেন ব্যবহার করছি। আর এই যে এখন গরম পড়ে গেছে, এখন আমি শুধুমাত্র পেট্রোল ব্যবহার করব। আর এই পেট্রোল ব্যবহারটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। লো পারফরমেন্সের যত ইঞ্জিন আছে, লো পারফরমেন্স অর্থাৎ যেগুলো হাই আরপিএম এর বাইক না, কেমন হাই আরপিএম এর বাইক কোনগুলো, যেমন মনে করেন কোনো স্পোর্টস বাইক, নেগেটিভ স্পোর্টস বাইক যেগুলো 10,000 12,000 আরপিএম এর আর কি, ওই সমস্ত বাইকে আসলে কোম্পানি থেকে কিন্তু রিকমেন্ডেশন করা থাকে অকটেন ব্যবহার করতে। আর যেগুলো লো পারফরমেন্সের ইঞ্জিন, যেমন আমার পালসার এনএস, হর্নেট, ডিসকভার, তারপরে কি বলা যায় হিরো হাঙ্ক ইত্যাদি, এগুলো হচ্ছে সব কিন্তু লো পারফরমেন্সের ইঞ্জিন। তো এগুলোতে সবসময় পেট্রোল ইউজ করতে পারলে ভালো। ব্যতিক্রম হচ্ছে শুধুমাত্র শীতের ক্ষেত্রে। আর এই শীতের কথাটা কিন্তু বলে নিছি একটু আগে, দরকার পরে ভিডিওটার ব্যাকে গিয়ে একটু শুনে নিয়েন। আসলে পেট্রোল অকটেন বলতে কিন্তু কিছু নাই, সবই হচ্ছে কিন্তু গ্যাসোলিন। এইটাকে পেট্রোল অকটেন আমরা বলি, আমাদের দেশে প্রচলন হয়ে গেছে, ভারতে এটার প্রচলন আছে, এই জন্য পেট্রোল অকটেন বলা হয়। আর এই যে গ্যাসোলিন যেটা বললাম, পেট্রোল হোক আর অকটেন হোক সবগুলোই কিন্তু গ্যাসোলিন, এবং এটাকে একটা নির্দিষ্ট নাম্বার দিয়ে এটার মান নির্ধারণ করা হয়। আর এই মানটা হচ্ছে কি RON, রিসার্চ অকটেন নম্বর। তো পেট্রোলের রিসার্চ অকটেন নম্বর বা রন, এটাকে নির্ধারণ করা হয় সর্বনিম্ন কত দিয়ে? এটাকে নির্ধারণ করা হয় 81 দিয়ে। 81 মানে পেট্রোলের মান একদম 81 হইতে হবে, 81-র নিচে যাওয়া যাবে না। 81-র উপরে আসুক কিছুটা সমস্যা নাই, কিন্তু 81-র নিচে যেতে পারবে না।
আর ওইদিকে আমরা যদি অকটেনে আসি, অকটেনের রিসার্চ অকটেন নম্বর বা ভ্যালুটা দেওয়া হয় কত 91, কমপক্ষে 91, 91-এর নিচে এটা চলে আসলে এটা আর অকটেন থাকে না, এটা তখন পেট্রোল হয়ে যায়। তো আমাদের দেশে ফুয়েলে ভেজালজনিত একটা সমস্যা তো আছেই। তো এই কারণে দেখা যায় আমরা যে ফুয়েলই দিই না কেন কোনোটারই কিন্তু ভালো ভ্যালু থাকে বলে আমার কাছে মনে হয় না। কেমন তারপরেও দেখা যায় আমরা তো বাইক চালাচ্ছি আমাদের দেশের ফুয়েল দিয়েই, একবারে যে খারাপ চলে, একবারে যে এত ভেজাল তা কিন্তু না। যদি এত সমস্যা হইতো তাইলে কিন্তু রাস্তাঘাটে প্রতিদিন 8-10টা বাইক দেখতাম যেগুলা তেলের সমস্যার কারণে ধাক্কাই দিয়েছে, হ্যাঁ ইত্যাদি আর কি। তবে ফুয়েলের মানটা যদি আমাদের দেশে আরও ভালো হইতো তাইলে হয়তো কি আমাদের ইঞ্জিনের যে আয়ুটা এটা আরও বাড়তো, আমরা আরও ভালো মাইলেজ পেতাম, আরও ভালো থ্রটল রেসপন্স পেতাম, মানে বাইকের টান পেতাম। খোলা ফুয়েল মানেই যে খারাপ বিষয়টা কিন্তু তা না, ঠিক আছে? খোলা ফুয়েল মানেই যে খারাপ বিষয়টা তা নয়। যদি শুধুমাত্র খোলা ফুয়েলেই ভেজাল থাকতো তাইলে এই যে মাঝে মধ্যে আমরা দেখি ভ্রাম্যমাণ আদালতরা বিভিন্ন ফুয়েল স্টেশনকে জরিমানা করতেছে ভেজালের কারণে, ওজনে কম দেওয়ার কারণে। আচ্ছা, ওজনে কম দেওয়াটা ডিফারেন্ট কারণ, এই যে বলি ভেজালের কারণে যে পরিমাণ রন ভ্যালু থাকার দরকার সেই পরিমাণ রন ভ্যালু নাই। দেখছি না আমরা এরকম ভ্রাম্যমাণ আদালতের জরিমানায় দেখছি। এটা কোথায় করছে এই জরিমানাগুলো? ফুয়েল স্টেশনে করছে। তাহলে তারাও তো ভাই ভেজাল মুক্ত না, তাই না? অনেকে আছে একদম ঢালাওভাবে ক্লেম করে, বলে যে খোলা তেল ভালো না, এই সেই অনেক কিছু। তো তাইলে তো ফুয়েল স্টেশনের ফুয়েলও তো ভালো না, ওইখানেও তো সমস্যা। তাই বলে কি ফুয়েল স্টেশনের তেল নেওয়া যাবে না, বন্ধ? না, তা তো আর না, নেওয়া কিন্তু হচ্ছে। আমরা কিন্তু প্রতিনিয়ত ফুয়েল স্টেশন থেকে নিচ্ছি। তো খোলা তেল নিতে গেলে আপনাকে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আমি মনে করি খোলা ফুয়েল নেওয়ার পূর্বে যেই ফুয়েলটা আপনার ট্যাঙ্কে দেওয়া হবে সেই ফুয়েলটাকে ভালোভাবে আলোতে দেখে নেওয়া প্রয়োজন, যে এটার মধ্যে কোনো ময়লা আছে কিনা, কোনো গুঁড়া মিহি গুঁড়া কোনো ময়লা টয়লা আছে কিনা, বড় কোনো ময়লা আছে কিনা। আপনি দেখবেন ফুয়েলটা পরিষ্কার কিনা। যদি পরিষ্কার থাকে চটাং করে নিয়ে নিতে পারেন। এবং ফুয়েলটা আপনার ট্যাঙ্কে ঢালার সময় অবশ্যই ছাঁকনি দিয়ে তারপরে ছেঁকে ঢালার ব্যবস্থা করবেন। খুব ঘন ঘন কিন্তু ছাঁকনি পাওয়া যায়, এই ছাঁকনিগুলো ব্যবহার করতে হবে। যে দোকান থেকে নেবেন এগুলো তাদের কাছেই থাকে। দোকানদারকে বলবেন যে ভাই সুন্দরভাবে ছেঁকে আমার এটার মধ্যে ফুয়েলটা দিয়ে দেন, ব্যাস হয়ে গেল, কোনো সমস্যা নাই। খোলা ফুয়েল আপনারা নিতে পারেন। আর আমি আসলে খোলা ফুয়েল নেওয়ার পক্ষে না, সত্য কথা যেটা, কিন্তু এখন নিতে হচ্ছে কেন? কারণ ওই যে আমি পেট্রোল তো পাইতেছি না ঢাকার মধ্যে, আমার আয়ত্তের মধ্যে, সীমানার মধ্যে। ফুয়েল নেওয়ার পরে 1 মিটারটা জিরো করেছিলাম, আর সেইখান থেকে যে জিরো করলাম কেরানীগঞ্জ থেকে, সেইখান থেকে এইখান পর্যন্ত আমি মোট চালাই ফেলছি 17.3 কিলোমিটার, 7 কিলোমিটার, ঠিক আছে? 17.7 কিলোমিটার চালাইছি ওইখান থেকে এই পর্যন্ত। আর এই 17.7 কিলোমিটার চালায়া আমি চলে আসছি রাজধানী ঢাকার আবুল ওডলের এক চিপায়। চলেন এই চিপায় কেন আসছি সেটা দেখাইতেছি। এই তো এটাই হচ্ছে ওই প্যাকেটটা, একদম টাইট ফিট করে বাইদা নিছি আনবক্স করার জন্য, আনপ্যাক আর কি। আর আনপ্যাকটা করবো হচ্ছে শান্ত, হাতে তালি শান্তর জন্য হাতে তালি। শান্ত খুলো, তুমি আনপ্যাক করো। আমারে যা করাবেন ভাই? হ্যাঁ তুমি করো। আমি তো ব্লগিং লাইফ এরকম করি নাই। করো নাই? না ভাই, করো আজকে ছিঁড়ে করো। বিড়ে করে আর আজকে আনপ্যাকটা হচ্ছে কোথায়? রাস্তায়, এই যে ল্যাম্প পোস্টের এদিকে। এটা আনকমন প্লেস, আনকমন প্লেস। চলো, সারা জীবন আনপ্যাক করছি ঘরের ভিতরে, আর এখন করছি রাস্তার মধ্যে। রাস্তায়, এটাই তো ব্লগিং লাইফ ভাই। এইটাই ব্লগিং লাইফ, যেখানে রাইট সেখানেই কাইট। আচ্ছা, এটাও মেবি আপনার নামে আসছে? হ্যাঁ আমার নামে আসছে। আচ্ছা, খুলো। এটাও খুলবো? হ্যাঁ খুলো, এটার ভিতর কি আছে খুলো। ওয়াও, সে ফোন কভার, একটা ফোন কভার। ঠিক আচ্ছা, আছে। তারপরে এটা খুলো। আচ্ছা, এটা হচ্ছে একটা রিমোট, ব্লুটুথ রিমোট, ওই যে মোবাইলের সাথে কানেক্ট করে ছবি টবি তোলা, ভিডিও করা এটা। আচ্ছা, এটা খুলো। ছিঁড়ে বেড়ে আমরা আনপ্যাকিং করতেছি ভাই। হ্যাঁ করো। এটা আগেই বের হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা মেবি এটা হচ্ছে আমার ইনস্টা 361 এর ওয়াও, গ্রেট। বুলেট টাইম বান্ডেলের একটা মাত্র স্টিক। এই স্টিকটা আমার এতদিন ছিল না, আগে ছিল শুধুমাত্র ইনভিজিবল স্টিক। আর ইনভিজিবল স্টিকের সঙ্গে এটার অ্যাটাচ করে তখন আমি বুলেট টাইম
শর্ট নিতে পারবো, ওই যে মাথার উপর দিয়ে ঘুরায় ঘুরায়, দেখছো না শর্টগুলো শান্ত, শর্টগুলো ওই জিনিসটা নেওয়ার জন্য এটা আনছি। এটা আসলে এক্সট্রা পাওয়া যায় না, বহুত কষ্টে এখানে খুঁজে মুজে পাইছি আলি এক্সপ্রেসে, এটা সেট হিসেবে বিক্রি হয়। আচ্ছা 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 আচ্ছা। এই কাজের জন্য আনছি এটা। আচ্ছা এরপরে শান্ত ওইটা কি, এটা আচ্ছা এটা সাইডে রাখেন, এটা খুলো। ও মনে পড়ছে, এটা হচ্ছে আমার ড্রোনের প্রপেলার গার্ড। প্রপেলার গার্ড, এই তো এটা হচ্ছে আমার DJI Mavic Air 2 এর প্রপেলার গার্ড। বাস আমার মোট তাহলে কয়টা জিনিস আসলো, ফোন কভার একটা, দুইটা, তিনটা, চারটা, মোট আসছে 4টা আইটেম। ঠিক আছে, আনবক্স শেষ, সবই দেখে ফেললাম, এবার হচ্ছে অন্য কাজের পালা। শান্ত কেমন লাগছে আনবক্স করে? খুব ভালো লাগছে। ভালো লাগছে না? মানে নিজের ব্লগের জন্য ইনশাআল্লাহ অনেক প্রিপেয়ার্ড হইতে পারতেছি। যদিও একটু সাজানো গোছানো হয় নাই ভাই, সব গোছানো ভাবে হয়েছে, তাও আবার ল্যাম্প পোস্টের নিচে। আচ্ছা শান্তও কিন্তু ব্লগ করে, ফাজলামি করে আর কি, ব্লগ করে না। যদি ব্লগ করতো তাহলে রেগুলার করতো, ফাজলামি করে তো মাঝে মধ্যে মন চেলে দেয়, নাইলে দেয় না। ঠিক আছে, ওর চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, যদি মনে চায় ওকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে। কেউ যদি রিকু ভাইয়ের ব্লগ দেখবেন, আমার ব্লগে কয়েকটা, আমার মেনলি টোটাল 3টা ব্লগ আছে শান্ত ভাই চ্যানেলে। তো এখানে যদি কারো যদি ভালো লাগে বা ভাইয়ের সাথে পরিচয় দেখে যে আমার সাবস্ক্রাইব করতে এমন না, কারণ সবারই একটা মেন্টালিটি থাকে কার কোনটা ভালো লাগে না বলে। যদি অবশ্যই ভালো থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, তো এবার হচ্ছে বিদায় নেওয়ার পালা। এরকম একটা ভাঙা রাস্তা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। এই রাস্তাটা হচ্ছে আমার বাসায় যাওয়ার একটা শর্টকাট রাস্তা। এই রাস্তাটা ব্যবহার করলে বসিলার চৌরাস্তা মোড়ের ক্যাচাল মার্কা যানজটে পড়তে হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে বাইক রাইড করবেন, ট্রাফিক আইন মানবেন এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ, সামনে আসতেছি নতুন ব্লগ নিয়ে।